নিতাই, ও নিতাই দা, এখানে কয়েক পদের খাবার দাও তো। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো মেয়েটির সামনে। মেয়েটি এতটাই ক্ষুধার্ত ছিল যে কোনো দিকে না তাকিয়ে সে খাবার খেতে শুরু করলো। সে এমনভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই সে খেতে পায় না। মেয়েটির খাবার শেষ হতেই গোপাল আর সেই মেয়েটি নিতাইয়ের কাছে গেল। খাবারের বিল কত হলো গো নিতাইদা? 400 টাকা। এ কথা বলতেই নিতাইয়ের চোখ পড়ল মেয়েটির দিকে। চোখ পড়তেই তার ভুরু কুঁচকে গেল। কেন জানি না, তার মনে হলো হয়তো সে এমন কাউকে কোথাও দেখেছে। খুব পরিচিত মনে হলো তার। কে 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 তুমি? তোমাকে তো আগে কখনো দেখেছি। তা তো দেখবি, জানিস না আমি কে? মনে পড়ে সেই দিনের কথা? ঠিক 1 মাস আগে কি করেছিলিস আমার সাথে? এ কথা বলতেই নিতাইদা হকচকিয়ে গেল। তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। সে উত্তর কি দেবে সে বুঝতে পারছিল না। মনে পড়বে মানে কি করেছিল? ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। এত সহজে তোকে আমি ছেড়ে দিব? ঠিক 1 মাস আগে এমন একটি রাতে আমি আমার স্বামীর সাথে ফিরছিলাম। ঠিক সে সময় আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে কোথায় জানি পড়ে গেল। আমি আর তাকে খুঁজে পেলাম না। ক্ষুধার্ত পেটে এসেছিলাম তোর কাছে সাহায্য চাইতে, কিন্তু কিন্তু তুই কি করলি? আমার কাছে টাকা না থাকায় আমার অসহায়ত্বের সুযোগ নিলে, তারপর নিজের দোষ ঢাকতে আমাকে মেরে ফেলে আমার মাথা মাটির নিচে লুকিয়ে রাখলি আর দেহ ফেলে দিলি পুকুরে। আজ এমন পরিণতি তোরও হবে। দয়া করে আমাকে কিছু করো না। এ কথা আমি পুরো গ্রামবাসীকে বলে তোমার বিচার পাইয়ে দেব। এ কথা বলেই মেয়েটি হাসতে হাসতে উধাও হয়ে গেল। এই যা, ট্রেন তো চলে গেল। এখন কি করি? আগামীকাল কালী পূজা। যে করেই হোক আজ রাতের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে, তা না হলে মা বাবার দাদু ভীষণ কষ্ট পাবেন যে। দাদা, পরের ট্রেন কটায় আসবে বলুন তো? আপনি যাবেন কোথায়? কৃষ্ণনগর যাব দাদা। রাত 8টায় কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন আছে। 8টায়? এখন তো মাত্র 7টা বাজে। আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি অখিল, কলকাতায় সরকারি চাকরি করি। কাজের চাপে আজ 2 মাস হলো গ্রামের বাড়ি যাওয়া হয় না। নতুন চাকরি, তাই ছুটিও নিতে পারছিলাম না। কিন্তু কালী পূজাতে বাড়ি না গেলেই যে নয়। আমি না গেলে দাদু বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন, তাই তো অফিসের কাজ শেষ করে রওনা দিয়েছি। কিন্তু স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে। জানি না বাড়িতে ঠিক কটায় গিয়ে পৌঁছাবো। স্টেশন এক প্রকার ফাঁকা বলা যায়। আমি ছাড়া স্টেশনে আর কোনো যাত্রী ছিল না। হঠাৎ ট্রেনের পোপো শব্দে আমি উঠে দাঁড়ালাম। স্টেশনে ট্রেন এসে থামতেই আমি ট্রেনে উঠলাম। জানালার পাশে একটা সিটে হেলান দিয়ে বসলাম। সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই ক্লান্ত শরীরে
আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ভয়ে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে এসে থামল। আমি তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম। আমি ছাড়া স্টেশনে আর কেউ নামলো না। পুরো স্টেশন একেবারে ফাঁকা ছিল। আমি আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না, এমনকি রেলওয়েতে কর্মরত কেউ ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বাজে। ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আশেপাশে কোনো রিক্সাও ছিল না, তাই পায়ে হেঁটে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায়ও আমি দেখছি না। কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবতেই ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে হলে খেজুরকাঠির শ্মশান পার হয়ে যেতে হয়। সাধারণত রাতের বেলা গ্রামের মানুষজন এই পথ দিয়ে খুব একটা আসা যাওয়া করে না, তাই এই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার কথা ভেবে আমার খুব ভয় করছিল। আবার এই অন্ধকার রাতে স্টেশনে একা থাকারও আমার সাহস ছিল না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার পিঠে পড়তেই আমি চমকে উঠলাম। কে? পিছনে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি ভীষণ অবাক হলাম। স্পষ্ট অনুভব করেছিলাম কারো নিঃশ্বাস আমার পিঠে পড়েছে। ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম কালো চাদরে মুড়ি দেওয়া একটা লোক আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছেন। আমার মনটা খুশিতে ভরে উঠল। আমার মনে থাকা সমস্ত ভয় সংকোচ মুহূর্তের মধ্যে কেটে যায়। শুনছেন? আরে মশাই, আপনাকেই বলছি, একটু দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। লোকটা আমার চিৎকার শুনেও দাঁড়ালেন না, এমনকি পিছনে একবার ঘুরেও তাকালেন না। আমি লোকটার এমন আচরণে খুব অবাক হলাম। তারপর আমিও লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। এই যে শুনছেন, একটু থামুন না, আমি আপনার সাথে যাব, শুনছেন? আমি এত ডাকাডাকি করছি কিন্তু লোকটা কিছুতেই থামছেন না। সে খুব তাড়াতাড়ি হাঁটছিল। আমি তার সাথে হেঁটে পেরে উঠছিলাম না। এবার আমার তার আচরণে সন্দেহ হলো। আমাদের গ্রামের কেউ এমন আচরণ করবার কথা নয়। লোকটা আবার চোর নয় তো? এমন কড়া গরমে ভারী চাদর মুড়ি দিয়ে আছে। যে করেই হোক তাকে আমার ধরতে হবে। আমি খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। সামনে তাকিয়ে আমি ভীষণ অবাক হই। লোকটাকে আমি আর দেখতে পেলাম না। মুহূর্তের মধ্যে লোকটা কোথায় যেন হারিয়ে গেল। আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, আর তখনই একটা খেজুর গাছ থেকে ভয় আমার বুকটা কেঁপে উঠল। এখান থেকে শ্মশানের সীমানা শুরু হয়েছে। শ্মশানের আশেপাশে